একসময় একটা পুরানো ছাগল ছিল, তার 7টি বাচ্চা ছিল। তিনি তাদের যতটা ভালোবাসতেন ঠিক তেমনি একজন মা তার সন্তানদেরও ভালোবাসেন। সে বনে যাচ্ছিল, দুপুরের খাবারের জন্য গুল্ম এবং ডাল নিয়ে আসছিল। তিনি তার সমস্ত বাচ্চাদের ডেকেছিলেন এবং দুষ্ট নেকড়ে থেকে ভয় পাওয়ার জন্য তাদের সতর্ক করেছিলেন। সে প্রায়শই ভান করে, তবে আপনি তাৎক্ষণিকভাবে তার অভদ্র কণ্ঠ এবং কালো পাঞ্জা দিয়ে তাকে চিনতে পারবেন। বাচ্চারা সমস্ত কিছু বোঝে এবং তাদের মাকে আশ্বাস দেয় যে তারা খুব যত্নবান হবে। পুরানো ছাগল শান্তভাবে রওনা। অল্প সময় কেটে গেল, হঠাৎ কেউ দরজায় কড়া নাড়ল এবং একটি অভদ্র কণ্ঠে চিৎকার করল যে বাচ্চাদের তাৎক্ষণিকভাবে এটি খোলার উচিত, কিন্তু রুক্ষ স্বর থেকে বাচ্চারা বুঝতে পেরেছিল যে এটি একটি নেকড়ে। তারা জবাব দিয়েছিল যে এটি মায়ের কণ্ঠ নয়, তার কণ্ঠটি সদয় এবং সরু ছিল এবং এই কণ্ঠটি অত্যন্ত অভদ্র, যার অর্থ এটি একটি নেকড়ে। তারপরে নেকড়ে বণিকের কাছে গেল এবং নিজেকে এক বিশাল টুকরো চক কিনে দিন। তিনি তা খেয়েছিলেন এবং তার কণ্ঠ পাতলা হয়ে গেছে। তিনি বাড়ি ফিরে এলেন, দরজা টুকোকাত এবং একটি পাতলা স্বরে কিডস জিজ্ঞাসাটি ওপেন করলেন। নেকড়ে জানালার পা রেখেছিল এবং অপেক্ষা করে। বাচ্চারা তাকে দেখে এবং উত্তর দিয়েছিল যে মায়ের পাঞ্জা কালো নয়, সাদা ছিল, যার অর্থ এটি একটি নেকড়ে। অতঃপর নেকড়ে দৌড়ে বেকারির কাছে গেল এবং তাকে কিছুটা আটা দিতে বলল। নেকড়ে তার পাটাকে আটা দিয়ে অভিষেক করল। গিলেন তৃতীয়বারের মতো দরজার কাছে এসে তার সাদা পাটি জানালায় রেখে নক করলেন। তারা বাচ্চাদের দেখেছিল যে পাটি সাদা ছিল এবং তারা ভেবেছিল যে এটি তাদের মা। তারা দরজা খুলল, কিন্তু তাদের সামনে একটি নেকড়ে ছিল। তারা ভীত হয়ে সমস্ত দিক থেকে ছড়িয়ে ছিটিয়ে শুরু করলো। একটি বাচ্চা টেবিলের নিচে ঝাঁপিয়ে পড়েছিল, অন্যটি বিছানায়, তৃতীয় চুলার উপরে, চতুর্থটি রান্নাঘরে, পঞ্চমটি পায়খানাতে, ষষ্ঠটি ডুবির নিচে এবং দাদুর ঘড়িতে সপ্তম লুকিয়ে আছে। কিন্তু নেকড়ে সব খুঁজে পেয়েছিল, তার চোয়াল খুলেছিল এবং একে একে গ্রাস করেছিল। কেবলমাত্র একটি জিনিস তিনি খুঁজে পেলেন না, সবচেয়ে কনিষ্ঠ, যিনি ঘড়ির মধ্যে লুকিয়েছিলেন। তার ভরাট খেয়ে নেকড়ে চলে গেল। সে গাছের নিচে সবুজ ঘাড়ে প্রসারিত হয়ে ঘুমিয়ে পড়ল। শীঘ্রই বন থেকে একটি পুরানো ছাগল বাড়িতে এল। ওখানে কি দেখেছিল? দরজা প্রশস্ত ছিল। টেবিল, চেয়ার, বেঞ্চগুলি উল্টে দেওয়া হয়েছিল, ওয়াশবেসিনটি ভেঙে দেওয়া হয়েছিল, বালিশ এবং কম্বল বিছানা থেকে ফেলে দেওয়া হয়েছিল। তিনি তার বাচ্চাদের সন্ধান করতে শুরু করলেন, কিন্তু সে কোথাও খুঁজে পেল না। আমি তাদের নামে ডেকেছিলাম, কিন্তু কেউ উত্তর দেয়নি। তিনি ঘড়ির কাঁটা পর্যন্ত উঠেছিলেন এবং এর প্রতিক্রিয়ায় কনিষ্ঠ বাচ্চাটির একটি পাতলা স্বর ছিল। তিনি তাকে সেখানে থেকে নিয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে একটি নেকড়ে এসে সবাইকে খেয়ে ফেলল। ছাগলটি কিভাবে তার দরিদ্র বাচ্চাদের জন্য কাঁদল। অবশেষে সে বাসা থেকে চলে গেল এবং সবচেয়ে কনিষ্ঠ ছাগল তার পেছনে ছুটল। তিনি ঘাড়ে ঘাটে এসে দেখলেন একটি নেকড়ে গাছের কাছে শুয়েছিল যাতে ডাল কাঁপছে। তিনি চারদিক থেকে তার দিকে তাকিয়ে দেখলেন যে তার খোলা পেটে কিছুটা চলছিল এবং ভেসে উঠছে। তিনি অনুমান করেছিলেন যে এগুলি তার সন্তান এবং তারা এখনো বেঁচে থাকতে পেরে খুব খুশি হয়েছিল। তিনি বাচ্চাটিকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে যেতে এবং কাঁচি, একটি সূচ এবং সুতো আনতে বললেন। এরপরে ছাগলটি নেকড়েদের পেট কাঁচি দিয়ে কাটল এবং সেখানে থেকে একটি বাচ্চা তার মাথা আটকে গেল এবং তারপরে অন্যরা লাফিয়ে উঠল। 6টি, এবং তাদের সাথে খারাপ কিছু ঘটেনি। কি আনন্দ ছিল! তারা মাকে জড়িয়ে ধরে লাফিয়ে লাফিয়ে নাচতে লাগলো। তারপরে বৃদ্ধা ছাগলটি বলল যে ঘুমন্ত অবস্থায় নেকড়েটিকে পাঠ শেখানো ভালো লাগবে। তারা পাথর টানলো এবং নেকড়েদের পেটে ভরিয়ে তুলল। একটি পুরানো ছাগল তার পেট সেলাই করেছে, কিন্তু সে কিছুই লক্ষ্য করেনি, এমনকি কখনো সরেনি। নেকড়ে ঘুমিয়ে গেল, তার পায়ে গেল এবং তার পেটে এমন তৃষ্ণা অনুভব করল যে সে কূপ থেকে জল খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি সবেমাত্র কূপের নিকটে গেলেন, জলের দিকে নেমে গেলেন এবং ভারী পাথর তাকে কূপের নিচে টেনে আনল। 7টি বাচ্চা এটি দেখে এবং তাদের মায়ের সাথে আনন্দে নাচতে শুরু করে। এভাবেই তারা দুষ্ট নেকড়েকে একটি পাঠ শিখিয়েছিল।
গার্ল মেরি তার কুকুরছানা টোটো, আঙ্কেল হেনরি এবং মাসি এমের সাথে কানসাস স্টেপে থাকতেন। এই জায়গাগুলিতে হারিকেনগুলি প্রচলিত ছিল এবং পরিবারটি এখন এবং তারপরে রগিং উপাদানগুলির কাছ থেকে লুকিয়ে ছিল। এরকম একটি দিন চাচা হেনরি একটি আসন্ন ঝড় লক্ষ্য করেছিলেন। সে সেলারের হ্যাচ খুলল এবং তারপরে মেরি এবং মাসিকে ফোন করল লুকিয়ে। এই মুহূর্তে আতঙ্কিত টোটো মেরির হাত থেকে লাফিয়ে বিছানার নিচে লুকিয়ে রইল। মেয়েটি অবশেষে কুকুরছানাটিকে ধরলে বাতাস কাঁদে এবং ছোট্ট ঘরটি কেঁপে ওঠে। বাড়িটি বেশ কয়েকবার তার অক্ষটি ঘুরিয়ে নিয়েছিল এবং তারপরে আস্তে আস্তে বেলুনের মতো বাতাসে উঠতে শুরু করে। শীঘ্রই বাড়িটি অবতরণ হল এবং তিনি এবং টোটো রাস্তায় বেরিয়ে গেলেন। চারদিকে ফলের গাছের সবুজ রঙের লন এবং আশ্চর্য ফুলগুলি সর্বত্র ছড়িয়ে পড়ে। এভাবেই মেরির ওজ এর জাদুকরী স্থানে শেষ হয়েছিল। প্রকৃতির বিস্ময়কর প্রশংসা করার সময় মেয়েটি খেয়াল করতে পারেনি যে টুপিগুলিতে খুব অদ্ভুত লোকেরা কিভাবে তার কাছে এসেছিল। তারা প্রাপ্তবয়স্ক ছিল, তবে ছোট্ট মেরির চেয়ে বড় কিছু ছিল না। তাদের মধ্যে প্রধান ছিলেন একজন বৃদ্ধ মহিলা যা সাদা রঙের পোশাক পরে ছিল। তিনি মেরির কাছে গিয়েছিলেন এবং মেয়েটিকে অশুভ জাদুবিদ্যাকে পরাস্ত করতে সাহায্য করার জন্য তাকে ধন্যবাদ জানালেন। মেরি খুব অবাক হয়েছিল। তারপরে বৃদ্ধা বাড়ির দিকে ইঙ্গিত করলেন, যা থেকে রূপার জুতোতে পা ছড়িয়েছে। এই মুহূর্তে পা কয়েক শত ছোট ছোট কণায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং কেবল তাদের জুতা রেখে অদৃশ্য হয়ে যায়। মেরি আরো ভয় পেয়েছিলেন কারণ তিনি সত্যিই বাড়িতে যেতে চেয়েছিলেন। তবে দেখা গেল সাদা বয়স্ক মহিলা বা ক্যাবগুলিতে থাকা অন্য অদ্ভুত লোকেরা কিভাবে মেয়েটিকে সাহায্য করতে পারে তা জানতেন না। তারা মেরিকে পরামর্শ দিয়েছিল যে জাদুকরী রূপার জুতা পরে পান্না সিটিতে গিয়ে সেখানে শক্তিশালী উইজার্ড ওজ খুঁজে নিন, কেবল সে মেরিকে ঘরে ফিরতে সহায়তা করতে পারে। পান্না সিটির দিকে যাওয়ার জন্য একটি হলুদ ইটের রাস্তা ছিল। মেরি তার সাথে যাত্রা শুরু। প্রথম তার সাথে সাক্ষাৎ হয়েছিল কর্নফিল্ড, একটি স্কেয়ারক্রো দ্বারা রক্ষিত। মাথার পরিবর্তে তার খড়ের ভরাট থলি ছিল এবং তার মুখ এবং নাক রঙে আঁকা ছিল। স্কেরোক্রো জীবিত হয়ে উঠল এবং তার নাম ছিল স্কেরোক্রো। তিনি মেরিকে বলেছিলেন যে তিনি উইজার্ড ওজেও যেতে চান, তার কাছে মস্তিষ্ক চেয়েছিলেন। মেয়েটি বিদ্বেষের প্রতি করুণা প্রকাশ করেছিল, তাকে বেড়ার উপরে উঠতে সহায়তা করেছিল এবং তারা রাস্তায় আঘাত করেছিল। হলুদ ইটের রাস্তাটি মেরি এবং স্কেরোক্রোকে বনে নিয়ে যায়। হঠাৎ তারা শুনল কেউ শোনাচ্ছে। বনের ঘাটে ঝলমলে এক মানব ব্যক্তিত্ব। এটি ছিল টিন উডম্যান। এর অংশগুলি এতটা মরিচা পড়েছিল যে সে কোনো বাহু বা একটি পা সরাতে পারছিল না। তারপরে কাছাকাছি একটি ঝুপড়িতে মেরি একটি তেলের ক্যান পেয়ে গেল। তিনি উডম্যানের অংশগুলিকে তৈলাক্ত করেছিলেন এবং তিনি আবার সরে যেতে শুরু করলেন। দেখা গেল যে কাঠবাদাম দীর্ঘদিন ধরে উইজার্ড ওজে যাওয়ার স্বপ্ন দেখেছিল সত্যিকার হৃদয় পেতে, তাই তারা একসাথে পান্না সিটিতে যাত্রা অব্যাহত রেখেছে। একটি হলুদ ইটের ট্রেইল ঘন বনের মধ্য দিয়ে বন্ধুদের নেতৃত্ব দেয়। হঠাৎ একটি সিংহঝোপ থেকে লাফিয়ে রাস্তার দিকে স্কেরোক্রোর কাছে তিনি তার পাঞ্জা দুলানোর সাথে সাথেই তিনি টোটোর বাজির কথা শুনে খুব ভয় পেয়ে গেলেন। সিংহ মেরিকে বলেছিল যে সে লাজুক জন্মগ্রহণ করেছিল এবং তাই উইজার্ড ওজে গিয়ে সত্যিকার সাহস চেয়ে জিজ্ঞাসা করে না। বন্ধুরা অবশেষে পান্না সিটিতে পৌঁছে দুর্দান্ত ওজ তাদের ইচ্ছা পূরণ করতে সম্মত হয়েছিল, তবে একটি শর্ত রেখেছিল কন্ডিশন। তিনি পশ্চিমের দুষ্ট জাদুকরীকে হত্যা করতে বলেছিলেন এবং বন্ধুদের একমত হতে হয়েছিল। রাতের আড়ালে মরিয়ম, স্কেরোক্রো, সিংহ এবং উটকুটরা পশ্চিমের ডাইনে যাত্রা করেছিল। তিনি তাদের জন্য অপেক্ষা করছিলেন এবং তাই উড়ন্ত বানরগুলি বন্ধুদের কাছে পাঠিয়েছিলেন। তারা টিন উডম্যানকে ক্লিফ থেকে ফেলে দিয়েছিল। সমস্ত খড় স্কেরোক্রো থেকে পদ এলে দিয়ে মেরি এবং লিওকে ধরে ফেলল। হতাশার দিকে চালিত হয়ে মেরিকে পশ্চিমের ডাইনে আনা হলে তিনি ডাইনে জল আলেন। মেয়েটির অবাক হওয়ার জন্য বৃদ্ধাটি গলে যেতে শুরু করলেন এবং শীঘ্রই কেবল তার মধ্যে একটি আবর্জনা পোঁচা থাকবে। বন্ধুরা পান্না শহরে ফিরে এসে উইজার্ডটি তাদের ইচ্ছাগুলি পূরণের জন্য দাবি করার সময় দেখা গেল যে ওজ মোটেও উইজার্ড নয়, বরং সত্যিকার প্রতারণাকারী। তবে তিনি তার বন্ধুদের অনুরোধগুলি পূরণ করার চেষ্টা করেছিলেন। সুতরাং ওজ স্কেরোক্রোর মাথাটি কাঠের সাথে ভরাট করে দিয়েছিল। সেখানে থেকে তিনি প্রজ্ঞার সার্চ এর অভিজ্ঞতা অর্জন করেছিলেন। আমি টিন উডম্যানের বুকে একটি লাল রঙের সিল্কের হৃদয় উকিয়ে দিলাম এবং তিনি কাপওয়ার্ডি সিংহকে একটি পানীয় জল খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন, যা পশুর রাজাকে সাহসী বোধ করেছিল। মেরির রৌপ্য জুতা দেখে ওজ হেসে উঠল। সর্বোপরি জুতাগুলি ম্যাজিক ছিল এবং এই সমস্ত সময় তারা মেয়েটিকে বাড়িতে নিয়ে যেতে পারে। মেরি তার নতুন বন্ধুদের বিদায় জানিয়েছিলেন। 3 বার তার হিলটি আলতো চাপলেন এবং টোটোর সাথে ঘরে পৌঁছে গেলেন। তবে রূপার জুতো হারিয়ে গেল রাস্তায় লস্ট।